যদি কথা বলিস সাথে সাথে তোর চাকরিটা যাবে, তারপর তোর ছেলে তোর হাজব্যান্ডকে মেরে তোরকে কাশিমপুর কারাগারে রাখা হবে। তোর জন্য আমি তোর অফিসের এরিয়ায় গাড়ি পাঠাচ্ছি, যে কোনো মুহূর্তে তোকে গাড়ি দিয়ে বেনিশ করে দিব। তখন ও আবার আমাকে এটাও থ্রেট দিত যে মানে এমন সব ভিডিও ভাইরাল করব তোকে, মানে যাতে করে তুই সুইসাইড করতে বাধ্য হোস। 2016 সালে মহাখালী ডিএনসিসি মার্কেটের দোকান বরাদ্দের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম। তো তখনকার প্রধানমন্ত্রী যখন করোনা আমাকে প্রধানমন্ত্রী দপ্তর থেকে ওই দোকান বরাদ্দের পত্রগুলো আমার বরাবর আসছিল। একটা দোকান আমার নামে বরাদ্দ হয়েছিল। 2020 সালে যখন করোনা মহামারী দেখা দেয়, তখন ওই ডিএনসিসি মার্কেটটাকে প্রধানমন্ত্রীর আদেশ অনুযায়ী এটাকে হাসপাতাল বানানো হয়, যার ফলে আমরা দোকানও পাই নাই, কিছু টাকা আমার আটকায় যায়। তখনকার সিটি কর্পোরেশনের মেয়রের সাথে দেখা করে আমি আশ্বস্ত হই যে আমার টাকাগুলো পাবো, কিন্তু সময় ক্ষেপণ হচ্ছিল দেখে আমি বারবার সিটি কর্পোরেশনের অফিসে যাচ্ছিলাম। হঠাৎ একদিন সিটি কর্পোরেশনের অফিসেই এই সজল চৌধুরী পূর্ব পরিচিত আমার বলে আমার সাথে পরিচয় করে নেয় এবং কি আমার কাগজপত্রগুলো হাতে নেয়। বলছে কি যে আপনি চাকরিজীবী মহিলা, আপনার সময় নেই, আমি আপনার টাকাগুলো উদ্ধার করে দেওয়ার দায়িত্ব নিয়েছি। এই বলে আমার কাগজপত্রগুলো নেই। ধীরে ধীরে সে আমাকে মোটিভেট করতে থাকে যে মানে আপনি কতদিন জব করবেন, বয়স হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো একটাকে মানে বাচ্চা কাচ্চাগুলোকে দেশের বাইরে পাঠালে স্কুলিং ভিসার মাধ্যমে আপনারা ওখানে সেটেল হয়ে যেতে পারবেন। তখন আমার কোশ্চেন আসলো যে কখন কিভাবে সেটেল হওয়া যায়, আমি তো ওগুলো জানি না। বলছে কি যে আমার তো ওরকম বিজনেসের অফিস আছে, মানে আমি কানাডাতে লোক পাঠাই, তো কিভাবে পাঠায় কাগজপত্র চেয়েছে, যা যা আমি সবগুলো সরবরাহ করেছি। তারপরে আমাকে বলেছে যে মানে এত টাকা লাগবে, টাকাগুলো কিভাবে দিতে হবে, কিভাবে গ্রিন কার্ডের ব্যবস্থা করবে। সে একজন ডক্টরেট পরিচয় দিয়েছে, অথচ সে অশিক্ষিত। তখনকার সময়ের বিভিন্ন এমপি মন্ত্রীদের ছবি দিয়ে সে অফিস মানে এমনভাবে ডেকোরেট করেছে যাতে করে বিশ্বাস করা হয়, এবং কি মানে সে সবসময় তাফসিরে মাহফিল করত, এবং কি বড় বড় এমপি মন্ত্রীদেরকে ইউজ করতেন, ছবি, বিভিন্ন ক্যাস্ট, এগুলো দিয়ে ওনার অফিস সাজিয়ে রেখেছিলেন। তারপরে ওনার ডক্টরেট, ওনার বিজনেসের অ্যাড্রেস সব কিছু দিয়ে আমাকে মোটিভেট করে। প্রথমে বলে যে 3 লাখ টাকা দিবেন, 3 লাখ টাকা দেওয়ার পরে যদি আপনার কাগজপত্র মানে বাইরে পাঠানো হবে, যদি না হওয়ার হয় তাহলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। সবসময় বলতো যে আপনি মহিলা মানুষ, বেশি কথা বলবেন না, এক কথা মানুষ আমি, যে শুধু টাকাগুলো অ্যাকাউন্টে ঢুকবে, আপনার ভিসাটা দিয়ে দিব, এই হলো কথা। যখন ওর অ্যাকাউন্টে 14 লাখ টাকা আমার ঢুকে যায়, তখন একদিন হঠাৎ করে, আমি খুব ঝামেলা ছিলাম আমার অফিসের, তখন একদিন হঠাৎ করে বলে যে আপনার ভিসা হয়ে গেছে অলরেডি, আপনার মূল পাসপোর্ট আর যে টাকাগুলো অ্যাকাউন্টে সবগুলো জমা দিতে হবে 1 সপ্তাহের মধ্যে, না হলে আপনি মানে আপনার ওই 14 লাখ টাকা গচ্চা যাবে। তখন আমি মানে আমার নিজস্ব একটা জায়গা কম দামে সেল করে তাড়াতাড়ি দ্রুত 1 সপ্তাহের মধ্যে ওর অ্যাকাউন্টে টাকাগুলো জমা দিই এবং কি আমার পাসপোর্ট পাঠাই। তো আমাকে বলছে কি যে উকিলের মাধ্যমে আপনার পাসপোর্টগুলো এবং কি আপনার গ্রিন কার্ডের জন্য কিছু কাগজপত্র জোগাড় করতে হবে, আপনি অফিসে আইসেন। এর মধ্যেই আমি আমার ঝামেলার কারণে আমি যেতে পারি নাই অফিসে। সে আমার টাকাগুলো ক্লিয়ারিংয়ের মাধ্যমে ওর অ্যাকাউন্টে টাকাগুলো সব ঢুকে যায়। পরের দিন আমাকে মানে আর কল করছে না এবং কি ফোন ধরছে না। তখন আমি একদিন ফোন দিয়ে বললাম যে ভাই আপনি আমার টাকাগুলো ফেরত দেন, না হয় যে মানে আমার কাগজপত্র সব ফেরত দেন, না হয় টাকাগুলো ফেরত দেন, কিছু একটা করেন। তারপর বললো যে এমনভাবে আমাকে মোটিভেট করলো, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়ে নেন, খেয়ে দিয়ে রেস্ট নেন। আমি নামাজ পড়ে নিই, কারণ আমার আসর কাজা হয়ে গেছে। তারপরে হঠাৎ একদিন আমি ফোন দিলাম, মানে ফোন ধরতেছে না, ফোন দিছি, বলছে যে আমি একজন বিশিষ্ট লোকের সাথে মিটিং আছি, আপনি ফোন করতেছেন কেন বারবার, আমাকে ঝাড়ি দিচ্ছে। তারপরে আমি মানে ইচ্ছা করেই আমি ভিডিও কল দিলাম। ভিডিও কল দেওয়ার পরে সে দেখি যে মহাখালী ডিওএইচএসের সেন্ট্রাল মসজিদে মিম্বরের উপর দাঁড়ানো, কোরআন শরীফ ছুঁয়ে আমাকে বলল যে আপনার যদি ঈমান আমান থেকে থাকে, এই আল্লাহর মসজিদ আর কোরআনকে তো বিশ্বাস করেন নাকি, আপনি তো মুসলমান, যে আপনার টাকা কোনোভাবে মার যাবে না। তখন 2023 সালের 27শে এপ্রিল লাস্ট আমার টাকাগুলো যখন ওর অ্যাকাউন্টে ঢুকে, 28শে এপ্রিলই সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে, এবং কি শুধু গালিগালাজ শুরু করে থেমে থাকেনি।
টোটাল কত টাকা ঢুকছে? টোটাল 43,50,000। আচ্ছা। তারপর গালিগালাজ শেষ করে নাই। তারপরে বলছে যদি কথা বলিস সাথে সাথে তোর চাকরিটা যাবে, তারপর তোর ছেলে তোর হাজব্যান্ডকে মেরে তোরকে কাশিমপুর কারাগারে রাখা হবে, তোর জন্য আমি তোর অফিসের এরিয়ায় গাড়ি পাঠাচ্ছি, যে কোনো মুহূর্তে তোকে গাড়ি দিয়ে বেনিশ করে দিব। তারপর আমি অফিস করতে পারছিলাম না। একদিন আমি অফিস থেকে আসার পথে তখন আমার হাজব্যান্ড বললো যে একটা কাজ করো, এভাবে তো আর হয় না, ডিবিতে কমপ্লেন করো। চলো ডিবিতে কমপ্লেন করতে গেছি। ওনারা আমাকে বললো যে মানে আপনার সাথে ওর কোনো ঘনিষ্ঠতা আছে কিনা। আমি বলছি যে না। তখন ও আবার আমাকে এটাও থ্রেট দিত যে মানে এমন সব ভিডিও ভাইরাল করব তোকে, মানে যাতে করে তুই সুইসাইড করতে বাধ্য হোস। তখন ডিবির ওনারা বললেন যে মানে আপনার যেহেতু ওর সাথে কর্ডিয়ালিটি নাই, তাহলে আপনার কোনো ভয়ের কিছু নাই, ও যখন ফেক বানাবে আমরা তখন সফটওয়্যারে এটা আইডেন্টিফাই করতে পারবো। তখন আমি একটু সাহস পাই, আশ্বস্ত হয়ে তখন আমি ডিবিতে কমপ্লেন করি। ওনারা যখন তাকে ডাকে তখন সে উল্টো আমার নামে 107 দ্বারা একটা মামলা করে দেয়। তখন আমি মানে ডিবির অফিসারদের কাছে কান্নাকাটি করতেছিলাম যে আমি কখনো কোর্ট কাছারিতে যাই নাই, মানে আমার টাকা নিয়ে আমাকে কোর্টে কাছারিতে অফিসে আদালতে কিভাবে হয়রানি করা হচ্ছে, আমার সংসার শুদ্ধ ভেঙে দিচ্ছে। এখন বর্তমান পরিস্থিতিতে মামলাগুলো সে এমনভাবে ডিল করতেছে। আগে আওয়ামী লীগের আমলে সব আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের ছবি প্রকাশ করতেন এবং কি এই পত্রিকায় বিজ্ঞাপন দিতেন যে মানে শিবিরের মানে সবার রাজাকারদের ফাঁসি হওয়ার জন্য। এখন বলছে বিএনপির সবার কথা, বিএনপির ডোনার সে বিএনপি করে। আমি তখন মতিঝিল থানায় বাধ্য হয়ে মামলা করি। মামলা করার পরে মতিঝিল থানার মামলায় ডিবি ওকে অ্যারেস্ট করে আনার পরে ও ডিবির ওখানে ম্যানেজ করে কিভাবে জানি কোর্টে চলে যায়। কোর্ট থেকে সে 6 মাস 9 দিন জেল খেটে আবার জামিনে এসে আবার আমাকে মানে মামলা উঠানোর জন্য 17ই আগস্ট আক্রমণ করার পরে আমি আবার মতিঝিল থানায় জিডি করি। মতিঝিল থানার জিডি পুলিশ যখন তাকে কল দিয়ে ইন্টারভিউ নিতে থাকে, তখন পুলিশকে বলতেছে পুলিশের বেল আছে নাকি। আসিফ নজরুল সাহেব আমার ফ্রেন্ড ব্যারিস্টার মাহমুদ উদ্দিন খোকন সাহেবের পরিচয় দিচ্ছে, বলতেছে উনি আমার আত্মীয়, উনি আমার জামিন করিয়েছেন। এখন সে মানে আগে ছিল আওয়ামী লীগকে ইউজ করতো কোর্ট কাছারিতে, এখন হলো বিএনপিকে আর বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টার নাম বলে সে বিভিন্নভাবে কোর্ট কাছারিকে মোটিভেট করতেছে।